আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান 2025 সালের যশোর বোর্ডের এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব। আমার কাছে রয়েছে ক সেট, আমি ক সেট সমাধান করব। তোমাদের কাছে অন্যান্য সেট থাকলে তোমরা প্রশ্নগুলো দেখে মিলাই নিয়ে উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম কে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা যায়। এটা সঠিক উত্তর হবে খ নম্বর, কাউন্ট রামফোর্ড। 2 নম্বর প্রশ্ন, 1 টেরামিটার সমান কত মিটার? 10 টু দি পাওয়ার 12 মিটার হবে। তারপরে ত্বরণের একক কোনটি? ত্বরণের একক আছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তো আমরা জানি। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলো, বলটি কত উপরে উঠবে? তো এখানে আদিবেগ ইউ হচ্ছে 144 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 144 রয়েছে, এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করতে হবে। এই যে 3600 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত হবে? 40। এখন আদিবেগ হলো 40 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ একদম কত, সবচেয়ে কত উপরে উঠে যাবে? তো এইচ এর মান বের করতে হবে। আমরা জানি এইচ সমান, দেখো আমরা এই যে সূত্রটা জানি না, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। এই যে এখান থেকে ভির মান সর্বোচ্চতায় ভির মান 0 থাকবে, তাহলে এখানে 2gh সমান লেখা যায় ইউ স্কয়ার। অতএব h সমান লেখা যায় কত? ইউ স্কয়ার বাই হচ্ছে 2g। তো এই ইউ স্কয়ার বাই 2g অর্থাৎ ইউ এর স্কয়ার ভাগ হচ্ছে 2g, এখানে মানটা বসিয়ে দিতে হবে। দেখো ইউ স্কয়ার বাই 2g, ইউ এর স্কয়ার মানে ইউ এর মান কত? এই যে 40 আসলো, 40 কে স্কয়ার করব, নিচে হচ্ছে 2 ইনটু 9.8, কত আসে দেখো, এই যে মানটা আসে 81 দশমিক সামথিং, তাই না? 63 এই যেটা আছে, কিন্তু তাই এটা आंसर হবে গ নাম্বার। তারপরে 5 নাম্বার, কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি ক্ষয় হয়? এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। 6 নাম্বার, উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ার সময় কোন ঘর্ষণ কাজ করে? তো উপর থেকে লাফ দিয়ে যখন পড়া হয় তখন তো বাতাসের মাধ্যমেই পড়া হয়, তাই না? বাতাসের মধ্যে যে ঘর্ষণ সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ, আবার পানির মধ্যে ঘর্ষণ হলেও সেটা প্রবাহী ঘর্ষণ। 7 নম্বর, কোন বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তৈরি হয় কোন শক্তি? বিভব শক্তি। একটা বস্তু মনে করে এখানে আছে, এখান থেকে এখানে সরিয়ে নিলাম, তার জন্য কি হবে? কাজ করার যে সামর্থ্য অর্জন করবে সেটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, একটা 50 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, মানে এটা হচ্ছে আদিবেগ। আদিবেগের মান কত? 10 মিটার পার সেকেন্ড। বল প্রয়োগ করে বস্তুটিকে কি করা হলো? বস্তুটির বেগ এখানে 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড করা হলো, মানে ভি সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর এখানে টি সমান কত? 5 সেকেন্ড, এরকম। তো এখানে বস্তুটি এই সময় কত মিটার পথ অতিক্রম করলো? 75 মিটার পথ অতিক্রম করলো। তো এখন কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা ত্বরণ বের করব। ত্বরণ এ সমান আমরা কি জানি? ভি মাইনাস ইউ ভাগ টি, এটা তো জানি। এখানে ভির মান হচ্ছে 20, ইউ এর মান হচ্ছে 10, আর এখানে টির মান 5 দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা একটু মানটা বের করব। কত হবে? ভি হচ্ছে 20 মাইনাস কত? 10, এর মান 10, আচ্ছা 10, আর নিচে হচ্ছে টির মান 5, তাহলে এটা হচ্ছে এ হলো, এটার মান কি হলো? এর মান হলো। এখন আমরা কাজ সমান আমরা কি জানি? এটা এর মান পেলাম হচ্ছে 2, কাজ ডব্লিউ সমান হচ্ছে এম এফ এফ এ, তাই না? এফ এস, এটা জানি এফ এস। তো এফ সমান আবার কত? এফ সমান হচ্ছে এম এ আর এস টা। এখন দেখো এখানে এম দেওয়া আছে, এম এর মান কত? 50 গুণ হচ্ছে এর মান 2, আর এখানে এস এর মান হচ্ছে 75 দেওয়া আছে। দেখো প্রশ্ন সবগুলো গুণ করে দিতে হবে, কত হয়? এই যে 7500 জুল হবে, তাহলে এটা হবে খ নম্বর আনসার। তারপরে নিচে তথ্য ও ছক এর আলোকে 9 ও 10 নং প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে বলছে, উপরের ছকে পি ও কিউ বস্তু দুটি কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়, এবং পানি ঘনত্ব 1 গ্রাম পার সিসি দেওয়া আছে, আর জির মান দেওয়া আছে 9.8 মিটার স্কয়ার। এখন প্রথম প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, এই বস্তুটিকে পানির এত মিটার গভীরে নেওয়া হলে কত চাপ অনুভব করবে? এখানে প্যাসকেলে দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে 1 গ্রাম পার সিসি, এটাকে যদি আমরা এসে কনভার্ট করি কেজিতে কনভার্ট করি পার মিটার কিউবে, তাহলে 1000 আসে, ঠিক আছে? এই পানির ঘনত্ব 1000। তো আমরা এইচ এর মান কি জানি? এইচ রো জি। পি সমান কি জানি? পানির নিচে চাপ আছে এইচ রো জি। তো এখানে এইচ এর মান কত? দেখো 0.5,
0.5 মিটার গভীরে নেওয়া হয়েছে, গুণ হচ্ছে 1000, এই যে 1000। ঠিক আছে, এটাকে যদি আমরা এই একক কনভার্ট করি তাহলে 1000 আসে। ঠিক আছে, ওখানে তো গ্রাম পার সিসি তে দেওয়া আছে। আর জির মান 9.8, এটা গুণ করে দিলাম, কত আসবে দেখো 4900, এত প্যাসকেল। এই যে এটা আছে आंसर, ঘ নাম্বার। তারপর হচ্ছে পি ও কিউ বস্তু দুটিকে পানিতে ছেড়ে দিলে কি হবে? পি বস্তু পানি, পি ভাসবে কিন্তু কিউ ডুববে। এখানে দেখো পি বস্তুটার এখানে কিউ এর ঘনত্ব দেওয়া আছে, দেখছো ঘনত্ব কত? 1.8। তার মানে পানির ঘনত্বের চেয়ে বেশি। পানির ঘনত্বের চেয়ে যদি বেশি হয়ে যায় সেটা কিন্তু ডুবে যাবে। তাই দেখো কিউটা আছে ডুবে যাচ্ছে, এই যে ডুবে যাচ্ছে। আবার পি বস্তুটার ক্ষেত্রে ঘনত্ব যদি আমরা বের করি, ঘনত্ব সমান রো সমান কত? m/v। এখানে এই দেখো পি বস্তুটার m এর মান দেওয়া আছে 0.9, আর ভাগ করতে হবে তাকে 12। তারপরে দেখো 3টা শূন্য, 1 2 3, 3টা শূন্য আছে, কত হয় এটার মান? এই যে 0.0, অনেক একের চেয়ে অনেক কম, তাই না? এই যে এটা আসে। যেহেতু এটা এটাকে আবার গ্রামে কনভার্ট করতে হবে, সরি, এই যে এটা এই মানটাকে, এই যে 0.9 আছে না, এটাকে গ্রামে কনভার্ট করলাম, এই যে কনভার্ট করলাম গ্রামে। গ্রামে কনভার্ট করলে 1000 দ্বারা গুণ করে নিতে হবে। গুণ করে যা হবে সেটাকে ভাগ করতে হবে, কত দ্বারা? 12,000। এটা মান কত আসে দেখো, তাও তো একের চেয়ে ছোট আসে। তার মানে পানির ঘনত্বের চেয়ে যদি কম হয় সেটা পানিতে ভেসে থাকবে। তার মানে এই যে এটা গ নাম্বার, পি ভাসবে কিন্তু কিউ ডুবে যাবে। আচ্ছা, চাপ বাড়ানো হলে পদার্থের কি হয়? পদার্থের চাপ যদি বাড়ায়, ঠিক আছে, তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। স্ফুটন, এটাই आंसर হবে। দেখো চাপ, স্ফুটনাঙ্ক হচ্ছে কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়া শুরু করে, ঠিক আছে। তো চাপ বাড়ালে পদার্থের স্ফুটনাঙ্ক মান বেড়ে যায়। আচ্ছা, এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলা হয়। ঠিক আছে, 1 ক্যালোরি বলা হয়। 1 ক্যালোরি সংজ্ঞা সেরকম যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে 1 ক্যালোরি। আর পারদের শব্দের বেগ কত? পারদের শব্দ এটা তো মুখস্থ, 1450 মিটার পার সেকেন্ড। পিত্তথলির ভিতরের পলিপ শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? আলট্রাসোনোগ্রাফি। এটা তো মুখস্থ টাইপের জ্ঞানমূলক প্রশ্ন। তারপর দেখো 150 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ বায়ু মাধ্যমে 3 সেকেন্ডে সময় এত পথ অতিক্রম করে। এখন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা একটা সূত্র জানি, s সমান n ল্যামডা। ঠিক আছে, n ল্যামডা। এখানে আবার আরেকটা সূত্র জানি, এখানে আমরা দেখো f এর মান দেওয়া আছে, দেখছো f এর মান, এই যে দেখো এটা f সমান কত দেওয়া আছে, মানে কম্পাঙ্ক 150 হার্টজ দেওয়া আছে। আচ্ছা, আর এখানে 3 সেকেন্ডে কত পথ অতিক্রম করে, তাহলে v এর মান আমরা বের করতে পারবো। এখানে v সমান আছে s বাই কত হলো t সময়। তাহলে দেখো এখানে আমরা v এর মান পাচ্ছি। ঠিক আছে, আবার আরেকটা সূত্র আমরা জানি, এই দেখো এখানে v সমান আছে f ল্যামডা। তাহলে এখানে ল্যামডা সমান কত হবে? ল্যামডা সমান আছে v বাই f হবে। এখন v সমান এখানে কত হলো দেখি, v সমান আছে এই যে 1050, এটাকে ভাগ করতে হবে 3 দ্বারা, এই যে করলাম, এত হলো। ওটাকে আবার 150 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হবে? এই যে 2.33, এইটা 2.333 এরকম। এটা आंसर হবে গ নম্বর। ঠিক আছে না, ব্যাখ্যা সহ দিচ্ছি, দেখো ভুল হওয়ার সম্ভাবনা আল্লাহর রহমতে কম। তারপর যদি কোনোটা ভুল মনে করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। নিচের কোনটি তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য? দেখো সবচেয়ে বড় হচ্ছে মাইক্রোওয়েভ। তারপর 17 নম্বর, লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে হলে অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কেমন হবে? আকারে লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে, পর্দায় গঠন করা যাবে এবং উল্টো হবে। যদি আমরা লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে রাখি, দেখো এই যে এরকম, এখানে যদি আমরা রাখি, এই যে এখানে যদি রাখি প্রধান ফোকাস, মনে করে এখানে প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্র। আচ্ছা, এটা একটু ভালো করে দেখাই, প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস মনে করো, এই যে f, আর বক্রতার কেন্দ্র মনে করো এখানে 2f, তাই না? মাঝে এইখানে যদি অবস্থান করে এখানে, তাহলে কি হবে? তাহলে আকারে লক্ষ্যবস্তু অপেক্ষা বড় হবে। ঠিক আছে, পর্দায় গঠন করা যাবে এবং উল্টা হবে, সদ উল্টা হবে। তাই এটা সবগুলো आंसर হবে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 50 সেন্টিমিটার হলে তার ক্ষমতা কত? দেখো ক্ষমতা P সমান আমরা জানি 1/f। তো 1/f, f এর মান তো দেওয়া আছে সেন্টিমিটারে, তাই না? এটারে মিটারে কনভার্ট করতে হবে প্রথমে। 1 ভাগ হচ্ছে 0.50, এই যে 0.50। তো
তো 0.50, আচ্ছা 1 ভাগ, সরি, তার আগে যে সেন্টিমিটারটা আছে এটাকে মিটারে কনভার্ট করতে হবে, 100 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে কত, এখানে 0.5 আসে, 0.5 না, ওই 0.5 কে 1 কে 0.5 দ্বারা, তাহলে 2 হবে, তাই না? 0.5 দ্বারা ভাগ করবে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে 2 ডায়াপ্টার। ঠিক আছে, এই যে 2 ডায়াপ্টার। আবার দেখা কিভাবে, দেখো এটা আমরা 50টাকে প্রথমে আমরা কি করব, মিটারে কনভার্ট করে নিলাম, 100 দ্বারা ভাগ করে 0.5 আসলো। এখন 1 ভাগ এই 0.5 এর মান কত আসে, দেখো এই যে 2 আসে, দেখছো 2 ডায়াপ্টার, খ নাম্বার আসে। আচ্ছা 19 নাম্বারটা, এ ও বি মাধ্যমে প্রতিসারণাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। বি মাধ্যম থেকে এ মাধ্যমে আলো আপতিত হলে, দেখো এই মাধ্যমের প্রতিসারণাঙ্ক কিন্তু বেশি, তার মানে এটা কিন্তু বেশি ঘন মাধ্যম আর এটা হালকা মাধ্যম। তো একই সময়ে এ মাধ্যম আলো বেগ কি হবে, দূরে যাবে। হ্যাঁ, এখানে যে মাধ্যম, দেখো এখানে একই সময়ে এ মাধ্যমে আলোর বেগ বেশি দূরে যাবে। বি মাধ্যম থেকে যদি আলো এ মাধ্যমে আপতিত হয়, এটা হবে। আর সংকট কোণ হবে এত, এবং আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হবে। আপতন কোণ অপেক্ষা, যদি বি মাধ্যম থেকে আলো এ মাধ্যমে আসে, ঠিক আছে, বি মাধ্যম ঘন মাধ্যম, তাহলে এ মাধ্যমে যদি আলো আসে, তাহলে দেখো আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মান ছোট হবে না, বরং বড় হবে। বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে আসলে এখানে প্রতিসরণ কোণের মান, এখানে দেখো প্রতিসরণ কোণের মান বড় হওয়ার কথা, ঠিক আছে, দেখো আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ মান ছোট হবে তাই বলছে, কিন্তু বড় হওয়ার কথা, তাই না? তাহলে এটা আনসার সঠিক হবে না, সঠিক আনসার হবে 1 আর 2 যেটা। এরপর দেখো 20 নম্বর, যে কোনো চার্জ কিউ তার চারপাশে একটি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, যে সে তড়িৎ ক্ষেত্রের সমীকরণ কোনটা? এটা হচ্ছে ই সমান কিউ কে কিউ বাই আর স্কয়ার, এটাই তো তড়িৎ ক্ষেত্রের সূত্র। তারপর এখানে বলছে নিচের চিত্রের আলোকে 21, 22 নং প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে, এই পি এবং কিউ হচ্ছে সমান্তরাল যুক্ত, তার সাথে আর হচ্ছে শ্রেণীতে। তো তুল্য রোধ কত হবে? প্রথমে তো এটা কি আছে, শ্রেণীতে যুক্ত, সমান্তরালে যুক্ত আছে। সমান্তরাল যুক্ত থাকলে এদের তুল্য রোধ কত হবে? 1/3 1/6, এটাকে ইনভার্স করে দিতে হবে, যে মানটা হবে তার সাথে 2টা যোগ করে দিতে হবে, ঠিক আছে। দেখো এখানে কত আসতে হবে, এই যে 1 ভাগ কত 1/3 যোগ কত 1 ভাগ 6, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে ইনভার্স করে দিলাম, ঠিক আছে, এই যে ইনভার্স করে দিলাম, যে মান হবে তার সাথে আরো 2 যোগ করতে হবে, তাহলে কত হলো 4 ওহম যেটা। এরপরে পি কিউ আর রোধের মধ্যে কি হবে? দেখো পি কিউ আর রোধের ভিতরে যেহেতু সমান্তরালে যুক্ত যারা থাকবে, ঠিক আছে, তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকবে, এই ও কিউ একই বিভব পার্থক্য থাকবে। হ্যাঁ, সমান্তরালে যুক্ত থাকলে বিভব পার্থক্য সেম থাকে, দেখো এখান থেকে এ পর্যন্ত বিভব পার্থক্য সেম থাকবে, তার মানে এটা ঠিক আছে। আর এর মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। হ্যাঁ, দেখো এইখানে এসে ইয়াটা কারেন্ট তো 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখান দিয়ে কিছু যাচ্ছে আবার এখান দিয়ে কিছু যাচ্ছে, যায় আবার দেখো এটা এখানে আবার একত্রিত হয়ে যাচ্ছে। এটা অঙ্ক না করে বুঝতে পারি যে এখানে 2টার মধ্য দিয়ে যাচ্ছে, যা এখানে এসে একটার মধ্য দিয়ে তাই যাবে, তাহলে এটার মধ্য দিয়ে তো বেশি পরিমাণ কারেন্ট যাবে, তাই না? এটা ঠিক আছে। পি এর ক্ষমতা কি অপেক্ষা বেশি, কিন্তু আর অপেক্ষা কম, তাই না? পি এর ক্ষমতা কিউ অপেক্ষা বেশি হবে, ঠিক আছে না? পি দেখ ক্ষমতা পি সমান আমরা পাওয়ার সমান কি জানি আমরা, আই স্কয়ার, অনেকগুলো সূত্র আছে। একটা হচ্ছে দেখো ডব্লিউ বাই টি, তাই না, ভিআইটি ভাগ হচ্ছে টি, মানে টি কাটা যায়, তার মানে ভিআই, এটা বলতে পারি ভিআই। দেখো এখানে ভিআই, এখন দেখো এই দুইটার বিভব পার্থক্য তো সেম, তাই না? বিভব পার্থক্য সেম, মানে সমান্তরালে যুক্ত যারা তাদের দুইটার বিভব পার্থক্য তো সেম, তাহলে এখানে বিভব পার্থক্য সেম হলে এই পি নির্ভর করবে কিসের উপরে, মানে ক্ষমতা নির্ভর করবে আই এর উপরে। এখন আই তো রোধের উপরে নির্ভর করে, তাই না? রোধ বেশি হলে আই তো কম হয়ে যায়, দেখো এটা রোধ বেশি, তার মানে এটার আই কম মানে এটার বিভব, এটা কি হবে, ক্ষমতা কি হবে বলতো, কম হবে। তারপর পি এর ক্ষমতা কি অপেক্ষা বেশি, তাই বলতেছে। তার মানে কি, এটার আয়ের মান কম না, এই রোধের মান কম, তার মানে এখানে আয়ের মান বেশি, আয়ের মান বেশি হলে এর ক্ষমতা বেশি হবে, তার মানে পি এর ক্ষমতা বেশি, কিন্তু কিউ এর ক্ষমতা কম হবে, পি এবং কিউ এর দুটার ভিতরে, ঠিক আছে, এই জায়গা। আর যেহেতু এখানে এদের চেয়ে আয়ের মান বেশি, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ক্ষমতা বেশি হবে, আর অপেক্ষা কি কম হবে।
তার এটা অ্যান্সার সবগুলো হবে। 23 নাম্বার, lamia7632@gmail.com, এখানে ডোমেইন নেম কোনটা? ডোমেইন নেম হচ্ছে যেটা gmail.com, এটা হবে ঘ নাম্বার। তারপরে কে প্রথম ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব আবিষ্কার করেছেন বা প্রমাণ করেছেন? হেনরি বেকেরেল। একটি স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলীতে যেটা পাক সংখ্যা তার চেয়ে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যার মান বেশি থাকবে, তাই না? এরকম। আর কি হবে? 3 নম্বরটা হবে যে মুখ্য কুণ্ডলীর যে তড়িৎ প্রবাহ বেশি থাকবে, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কম থাকবে। এটা তার মানে অ্যান্সার হবে 1 আর 3। এটা ছিল যশোর বোর্ডের এমসিকিউর সমাধান। তো সমাধানগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর কার কতগুলো সমাধান সঠিক হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।